আজ রেস কিছু আলাদাই চলছে সাউথ ইস্টার্নে। শতাব্দী হালকা স্পিড নিয়ে নিয়েছে, ও একটু স্লো হয়ে গেছে। শতাব্দী আর বন্দে ভারত আজকে সব ট্রেনের ওয়াট লাগিয়ে দিয়েছে। পরপর শুধু ওয়াট শেখার ওভারটেক, এটা হচ্ছে ফ্রি এক্সপ্রেস। পুরী বাঙালির কাছে ইমোশন, শ্রীক্ষেত্র নীলাচল, সব জায়গা একবার হলেও পুরী বাঙালির কাছে বারবার। আর সেই কারণেই পুরী বেড়াতে গিয়ে আজকাল অনেকেই স্ক্যামের শিকার। কিসে স্ক্যাম? ধরুন আপনি অনলাইন থেকে হোটেল বুক করলেন, পেমেন্টও করলেন, তারপর পুরী পৌঁছে দেখলেন আপনার নামে সেই হোটেলে আদৌ কোনো বুকিং করাই হয়নি। তারপর যে নম্বরে ফোন করে হোটেল বুক করেছিলেন সেটাও সুইচ অফ। কিংবা ঘটনাটা এমন হলো, আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে অনলাইনে হোটেল বুকিং করার পর বুক করা রুমের ছবির সঙ্গে বাস্তবে দেখা রুমের কোনো মিলই খুঁজে পেলেন না। কারণ পুরী বেড়াতে গিয়ে অধিকাংশ পর্যটকের প্রথম পছন্দের তালিকায় থাকে সি ভিউ রুম। বিশেষ করে যারা একটু খরচ করে পুরী বেড়াতে যায় কিংবা বিয়ের পর প্রথমবার পুরী যায়, সেই সব দর্শকদের আগাম সুবিধার্থে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরীর সেরা কিছু হোটেলের লোকেশন, খরচ আর ভ্যালিড ফোন নাম্বার। আর সেই সাথে যারা রেল ফ্যান রয়েছেন তারা ভিডিওর নেক্সট চ্যাপ্টার অবধি অপেক্ষা করবেন, কারণ এই ভিডিওর দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে পুরী থেকে হাওড়ার পথে শতাব্দী এক্সপ্রেসের দুর্দান্ত একটা ট্রেন জার্নি ব্লগ। সুতরাং আজকের এই পর্বে আরও একবার কম্পিত হবে আপনাদের স্নায়ু টানটান উত্তেজনায়। যে গল্পের শুরু 16 এপ্রিলের সকালে পুরীর সমুদ্র সৈকত থেকে। পুরীতে এসে পৌঁছেছিলাম গত 13 এপ্রিল। বাংলা নববর্ষ 1433 এই শ্রীক্ষেত্র পুরীতে সেলিব্রেট করেছি জগন্নাথ দর্শন করে। 48 ঘন্টা পুরীতে কাটানোর পর শেষ 24 ঘন্টা আরও হাতে রয়েছে। ফিজিক্যালি অ্যাক্টিভিটি বলতে তেমন কিছুই নেই, যা রয়েছে সকালের দিকটা একটু বিশ্রাম করা আর ভিডিও এডিট করার মতো মেন্টাল কিছু অ্যাক্টিভিটি। সেই রুটিন মেনেই ঘুম থেকে উঠে সাত সকালে হাজির হলাম সমুদ্রের ধারে। পুরীর এই সমুদ্র সৈকতের সকাল আর বিকেল দুটো সময় দুই রকম ভাইব রয়েছে। দেখলাম এই সকালেও ছোট ছোট অস্থায়ী দোকানিরা তাদের পণ্য বিক্রি করছে, যার ক্রেতা আমাদের মতো পর্যটকরাই। কেউ আবার ব্যাগের সম্ভার সাজিয়ে রেখেছে বিক্রির আশায়। শঙ্খ কিংবা ঝিনুক দিয়ে তৈরি জিনিসপত্র তাও রয়েছে কেনা বেচার তালিকায়। এগুলো দেখে মনে পড়ল অনেকদিন আগের কথা, ছোটবেলার কথা, যখন সমুদ্রের ধারে এসে খুব সকালে ভাঙা ঝিনুক, শঙ্খ এইগুলো বালি থেকে কুড়িয়ে সংগ্রহ করতাম। তারপর স্কুলের বন্ধুদের উপহার দিতাম। ষাট দিয়ে দাঁড়িয়ে রয়েছে জেলে মাঝিদের ছোট ছোট মাছ ধরা নৌকাগুলো। সকাল থেকে সেগুলো ঘিরে বেশ কিছু মানুষের জটলা। জেলে মাঝিরা তাদের জাল থেকে নানা রকম সামুদ্রিক মাছ, কাঁকড়া সব কিছু ছাড়িয়ে নিয়ে নৌকার ছইতে জমা করছে। কারণ এই সকালে অনেকেই হাজির হয়েছে টাটকা সামুদ্রিক মাছ কিংবা জালে ধরা পড়া কাঁকড়া কিনতে। স্থানীয় ওড়িয়া মহিলারা বঁটি নিয়ে বসে আছে সেগুলো কেটে কুটে সাফ করে রান্নার উপযোগী করে তুলতে। জোয়ারের সময় বলেই সমুদ্রের ঢেউটার ফনা তুলে অনেকটাই এগিয়ে এসেছে। মাঝে মাঝে সেই জলোচ্ছ্বাস বালির ঢিপে পার করছে ঠিকই, কিন্তু আর ফিরে যেতে পারছে না। সূর্যোদয় অনেক আগেই হয়েছে, যদিও আকাশের এই চলমান মেঘ সূর্যকে আড়াল করে চলেছে প্রতি মিনিট সময়ের ব্যবধানে। আর জুনিয়র, সে পুরী বেড়াতে এসে সব থেকে বেশি খুশি। তার আনন্দ ওই ঢেউগুলোর মতোই বাঁধনহারা। সে জোয়ার ভাটা কিছু বোঝে না, বোঝার চেষ্টাও করে না। তার কাছে পুরী বেড়াতে আসা মানেই সমুদ্রের জল আর বালি পুরো শরীরে কিংবা জামা কাপড়ে মেখে নেওয়া। পুরীর সঙ্গে ওর একটা অদ্ভুত যোগাযোগ আছে। যখন গর্ভাবস্থায় ছিল তখন এসেছে, আবার ওর যখন 8 মাস বয়স তখন সশরীরে প্রথম এই পুরীতে এসে ছোট্ট ছোট্ট পা এই বালুকাময় ভূমিতে রেখে অবাক চোখে সমুদ্র দেখেছে। হয়তো সেই দিন থেকে সমুদ্রের সাথে ওর একটা বন্ধুত্বের সম্পর্ক আমাদের অজান্তেই তৈরি হয়েছে। বেলা একটু বাড়তেই মেঘ কেটে রোদের দেখা মিলল। এখানে আর থাকা যাবে না বুঝতে পেরেই 60 টাকা দিয়ে একটা ডাব কিনে কয়েক চুমু কেতা শেষ করে হোটেলের ফেরার পথ ধরলাম। যাওয়ার সময় দেখলাম একটা গিরগিটি, সেও রোদের হাত থেকে বাঁচতে ছায়া খুঁজতে ব্যস্ত। ছোটবেলায় যেটাকে দেখে আমার বন্ধুরা বলতো তাড়াতাড়ি আঙুল জোড়া না করলে রক্ত শুষে নেবে। হোটেলে এসেই সোজা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আইটেম সব আগের দিন যা ছিল আজও তাই রয়েছে, সামান্য কিছু পরিবর্তন ছাড়া। আমরা 5 জন এক জায়গাতেই বসেই ব্রেকফাস্ট করলাম
পছন্দের আইটেমগুলো প্লেটে সাজিয়ে নিয়ে। জুনিয়র তখন ব্যস্ত গেম খেলতে, যেমনটা ছোটবেলায় আমি ব্যস্ত থাকতাম হ্যান্ড ভিডিও গেম নিয়ে। বেলা একটু বাড়তেই আবারও তৈরি হয়ে বেরোতে হলো, কারণ লাঞ্চ করতে হবে। তবে আজ টোটো কিংবা হেঁটে নয়, আজ পুরী ঘোরার জন্য বিকল্প ব্যবস্থা করেছি। এখন তো হচ্ছে বেলা 2টো বেজে গিয়েছে, আমরা স্নান টান করে একটু বেরিয়ে এলাম, খাওয়া দাওয়া করতে যাব। কিন্তু যে বললাম না, খাওয়া দাওয়া করতে যাব বা এখানে যাব ওখানে যাব, এই যাতায়াতের একটা মাধ্যম দরকার। আর পুরীতে এসে ট্রান্সপোর্টেশন কস্ট, মানে এই টোটো অটোতে যে পরিমাণ খরচা না, সেক্ষেত্রে আমার সাজেশন, যারা দুজনে আসছেন বা সঙ্গে আপনাদের ছোটো বাচ্চা থাকছে, আপনারা এখান থেকে একটা 2 হুইলার রেন্ট করে নিন। এখানে 2 হুইলার কিন্তু বিভিন্ন জায়গায় রেন্ট পাবেন। এই মেরিন ড্রাইভ রোডে বহু দোকান রয়েছে যেখানে কিন্তু আপনারা 2 হুইলার রেন্ট করতে পারবেন। যেমন আমি যে হোটেলে রয়েছি, সেই হোটেলের বাইরে একটা বোর্ড ছিল, এটা হচ্ছে প্রধান ব্রাদার্স। এখানে নাম্বার ছিল, আমি এদেরকে ফোন করলাম, এরা আমাকে 2 হুইলার দিয়ে গিয়েছে। আর এটার জন্য ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনার যে কোনো সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড। আর সেই সাথে যখন আপনারা স্কুটির রেন্ট নিচ্ছেন, এটা শুধু পুরী বলেই নয়, সব জায়গাতেই যেখানে যেখানে গাড়ি রেন্ট পাওয়া যায়, অবশ্যই কিন্তু গাড়িটার কন্ডিশন দেখে নেবেন, একটা ভিডিও করে নেবেন। কারণ পরবর্তীকালে কিন্তু ওরা ক্লেম করতে পারে আপনি ধাক্কা মেরেছেন, গাড়ি খারাপ হয়ে গেছে, টাকা দিন, এরকম ক্লেম করতে পারে। আর দ্বিতীয় কথা, যখন আপনারা কোনারকের সাইডে যাচ্ছেন বা দূরে কোথাও যাচ্ছেন, উড়িষ্যায় কিন্তু বিভিন্ন রাস্তাতে ওই স্পিড ক্যামেরা লাগানো আছে। তো গাড়ির কিন্তু গতি নিয়ন্ত্রণে চালাবেন, নাহলে কিন্তু চালান ফালানো হলে তখন আপনাকে আবার পকেট থেকে আর কি পে করতে হবে। খরচের কথা যদি বলতে হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু 2 হুইলারের যে রেন্ট, সেটা ওই 400 টাকা 500 টাকা এরকমই হয়। আমি যেহেতু অল্প সময়ের জন্য নিয়েছি, সেহেতু আমার ক্ষেত্রে ওরা নিয়েছে হচ্ছে 350 টাকা। আমরা মেরিন ড্রাইভ রোড থেকে চলে এলাম হচ্ছে স্বর্গদ্বারের দিকে। এইদিকে রয়েছে হোটেল বিদেশ ঘর, একবার এখানে ছিলাম। আর এই হচ্ছে সেই বিখ্যাত স্বর্গদ্বার। সারাদিন এখানে মরা পুড়ছে, এখানে তো ইলেকট্রিক চুল্লি নেই, আর মরা পোড়া ধোঁয়া চারিদিকে আকাশে বাতাসে। একদিকে মরা পোড়া ধোঁয়া, তার মধ্যে চলছে খাওয়া দাওয়া, আলাদাই কিছু। আচ্ছা, এইখানে একটা রেস্টুরেন্ট আছে নামে 13 পার্বণ, দেখি আজকে এখানে জায়গা পাই কিনা। রেস্টুরেন্টে এসে বসলাম, যেটা এক্সপেক্ট করেছিলাম যে গ্যাসের জন্য আর কি খাবার দাবার শর্ট মানে হচ্ছে মেনু কার্ড বা মেনু লিস্ট সংক্ষিপ্ত করা হয়েছে। এখন এখানে ওই রুই মাছ, কাতলা মাছ, তারপরে হচ্ছে ওই মাটন, চিকেন, ডিম, এসবই আছে। আর এই দেখুন, এই হচ্ছে মাছের পিস। 13 পার্বণে না সব রকম মানুষ খাওয়া দাওয়া করতে পারবে। এখানে 2 পিস কাতলা মাছের দাম আছে 230 টাকা। আর এই যে আমরা ভেজ থালি নিলাম, তার দাম আছে 140 টাকা। খরচ কিন্তু রকম অনেকটাই কম। এই জন্যই বললাম যেখানে কিন্তু সব ধরনের মানুষ খাওয়া দাওয়া করতে পারবে। আর এই যে আমরা ডাল নিয়েছি, হাফ ডাল, এই দেখুন, এই হাফ ডাল দিয়েছে, মুগ ডাল, এর দাম নেই 40 টাকা। এখানে খাওয়া দাওয়া সস্তা, আর লোকেশনটা খুব সুন্দর, তো একদম স্বর্গদ্বারের পাশে। এখানে আশেপাশে প্রচুর মিড বাজেটের হোটেল বা হলিডে হোম রয়েছে বা ধর্মশালা রয়েছে। এখানে কিন্তু মানুষের খাওয়া দাওয়ার ইয়েটাও বেশি। এপ্রিল মাসের এই সময়ে পুরীর বিভিন্ন খাওয়ার হোটেলের রান্নার গ্যাসের সিলিন্ডারের সংকটের কারণে খাওয়া দাওয়ার আইটেম ছিল সংক্ষিপ্ত, তবে মানুষের মধ্যে ভিড়ের কোনো কমতি ছিল না। কাতলা থালি নিয়েছে 240 টাকা, কাতলা কারি আবার হচ্ছে 115 টাকা, ডাল হাফ 40 টাকা, প্লেন রাইস হচ্ছে 30 টাকা, আর মিনারেল জল হচ্ছে 18 টাকা। এখানে ভেজ থালি হচ্ছে 140 টাকা, মাটন থালি হচ্ছে 300 টাকা, দই 70 টাকা, চিকেনের ঝোল এটা হচ্ছে 210 টাকা, আর পাঁপড় হচ্ছে 5 টাকা, সব মিলে 725 টাকা। খাওয়া দাওয়ার পর্ব শেষ, বেরিয়ে এই যে ধোঁয়া, এই যে মরা পোড়ার যে ধোঁয়া, না মরা পোড়ার গন্ধ নেই কিছু, কিন্তু এই যে কাঠের জালে যে ধোঁয়া না, বাড়িতে কাঠের জালে রান্না করে যখন ধোঁয়া হয়, ওরকম ধোঁয়া, চোখ ফোক পুরো জ্বলছে জায়গায় এসে। যদিও রেস্টুরেন্টের ভেতরে তার কোনো আঁচ নেই, ভেতরটা পুরোপুরি বদ্ধ। সেই দুপুরে রোদের এত তেজ, যার মধ্যে 2 চাকা নিয়ে ঘুরে বেড়ানো অসম্ভব একটা ব্যাপার। অতএব অপেক্ষা ছিল যে কখন সন্ধে হয় আর সেই সুযোগটাই কাজে লাগানো যায়। তো আজকে সন্ধ্যায়, মানে আমাদের পুরীতে আজকে শেষ সন্ধ্যা, বেরিয়ে পড়েছি 2 হুইলার নিয়ে, একদম স্বর্গদ্বার থেকে মোহনা পর্যন্ত, একদম শুরু থেকে শেষ মেরিন ড্রাইভ রোড ধরে। এই যাত্রাপথে এই রাস্তার আশেপাশে যত হোটেল রয়েছে, যাকে বলে সি ফেসি হোটেল বা ভিউ হোটেল, সব হোটেলের মেনলি দরকার হয় নাম্বারটা, কারণ নাম্বার নিয়ে অনেক জালিয়াতি হয়। গুগলে যে সবসময় নাম্বার দেওয়া থাকে, সেগুলো সবসময় ঠিক নাম্বার নয়, অনেকের সাথে ফ্রড হয়। তো যাতে কোনো রকম ফ্রড না হয় বা অ্যাকচুয়াল যেটা হোটেল, সেটা লোকেশনটা কোথায় সেটা ভিডিও থেকে বোঝা যায়, তো সেই জন্যই আজকের এই অভিযান। দেখা যাক এই অভিযান থেকে কোন কোন হোটেলের সন্ধান আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকের এই ছোট্ট ভিডিওতে। হোটেল হোয়াইট স্যান্ডস, এই হোটেলটা, এটা খুব সুন্দর। এই দিকটা কিন্তু মানে বিচ মার্কেট বা ভিড়ভাড় কিছু নেই, এটা কিন্তু ফাঁকা ফাঁকা, কিন্তু প্রপার্টিগুলো দুর্দান্ত। সমুদ্রের ধারে এটাও একটা হোটেল, এটা হচ্ছে হোটেল জেএস হোটেল। স্বর্গদ্বারের কাছে প্রপার্টিগুলো পুরনো, কিন্তু এই দিকটাতে লাইট হাউস পার করে আসার পর কিন্তু প্রপার্টিগুলো নতুন। আর প্রত্যেকটা প্রপার্টি কিন্তু, মানে বেশিরভাগ প্রপার্টি কিন্তু এখানে প্রিমিয়াম কোয়ালিটি বা লাক্সারি কোয়ালিটি। এই হোটেলটা খুব সুন্দর, এইটা হচ্ছে হোটেল এম্পায়ার্স, এদেরও কার্ড নিয়ে এলাম।
মিনিমাম এর প্রাইস শুরু হচ্ছে 8,000 টাকা থেকে, 8,000 প্লাস জিএসটি। বললো ডিসকাউন্ট আছে 20%, যখন আমি আসবো বা বুক করবো তখন হয়তো কম কিছু হতে পারে। এখান থেকে সমুদ্র হচ্ছে হেঁটে ওই 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল দুরেনে। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, সমুদ্র। এখানকারও কার্ডটা নিয়ে আসছি, প্রপার্টিটা ভালোই লাগলো দেখে। এই হোটেলটার নাম হচ্ছে ফরচুন, এটা ওই আইটিসি গ্রুপের হোটেল। বললো স্টার্টিং প্রাইস ওই 14,000 থেকে। এই হোটেলটার নাম হচ্ছে রেজেন্টা। এদের পার্কিং রয়েছে, সুইমিং পুলও রয়েছে। সুইমিং পুল আছে না, সুইমিং পুল রয়েছে এখানে। কিন্তু সব হোটেলের সুইমিং পুল সামনে নেই, কোনো কোনো হোটেলের পুল ছাদে রয়েছে, কোনো কোনো হোটেলের পুল ব্যাক সাইডে রয়েছে। মেন হচ্ছে পার্কিং, কারণ পুরীতে যারা আসে এখন বেশিরভাগ কিন্তু গাড়ি নিয়ে আসে। তো গাড়ি রাখার জায়গা যদি থাকে, পার্কিং থাকলে কিন্তু আমার মনে হয় যে ঠিকঠাক, মানে হোটেলটাকে চুজ করা যেতেই পারে। যেখানে আইটিসি গ্রুপের যে হোটেল সেটার প্রাইস 14,000 থেকে শুরু, ওখানে 7,000, মানে 7-14 পুরো ডবল পাশাপাশি হোটেল। বাট আইটিসির হোটেলটাও নিঃসন্দেহে সুন্দর হবে। এখানে দুটো হোটেল রয়েছে, একটা হচ্ছে দ্য বে সুইটস, আর এইদিকে রয়েছে এসকেএস বিচ হোটেল অ্যান্ড স্পা। এখানেও সুইমিং পুল রয়েছে। এখানে ওই সি ফেসি রুম মোটামুটি ওই 6,000-এর মধ্যে হয়ে যাবে জিএসটি দিয়ে। এইদিকে রয়েছে নীলাদ্রি প্রিমিয়াম, এটারও কার্ড নিয়ে এলাম, এখানেও সুইমিং পুল রয়েছে। এটারও ওই 6,000 6,500 এরকমই প্রাইস। ওইদিকে রয়েছে শক্তি হরিজন, এটা একদম সমুদ্রের ধারে, সব রাস্তার উপরে এগুলো। ওটারও নাম্বার আমি শেয়ার করে দিলাম, ওটাতেও সুইমিং পুল আছে। যে এই হোটেলটার নাম হচ্ছে এনআরএস রয়্যাল প্যালেস, এটারও প্রাইস ওই 6,000 6,500 সি ফেসি রুম। আর ব্যাক সাইডে যদি হোটেল নিই আমরা, তাহলে মোটামুটি 4,000 প্লাস জিএসটি পড়বে। এই হোটেলটা বেশ সুন্দর, প্যালেস টাইপের দেখতে, রাজস্থানী স্টাইলের। এই হোটেলটার নাম হচ্ছে লাকি ইন্ডিয়া, এটা একদম রাস্তার উপরে সমুদ্রের ধারে পার্কিং আছে। হোটেলটা খুব সুন্দর। এর প্রাইস বললো ওই 5,500 6,500 7,500। যখনই সি ভিউ নিয়ে নেবো তখনই তার খরচটা বেড়ে যায়, ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর এতে কিন্তু কোনো রকম কোনো সুইমিং পুল নেই। আর হোটেলটা সুন্দর, লোকেশন সুন্দর, পার্কিং তো রয়েছে। এই হোটেলের নাম হচ্ছে রিভেরিয়া, এটা লোকেশন খুব সুন্দর, সামনে বেশ খোলা লন আছে, এখানে সুইমিং পুলও আছে। প্রাইস কত এখানে? 4,500 4,500। সি সাইড ফেসিং হচ্ছে 4,500, আর ফ্রন্ট ফেসিং 5,500। এই হচ্ছে হোটেল সোনার বাংলা, আর এই দিকে হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড। এখানে সুইমিং পুল আছে। হোটেল সোনার বাংলায় কথা বললাম, ওখানকার নাম্বারও নিলাম। এখানে সি ফেসিং, এখানে রুম শুরু হচ্ছে 5,000 থেকে 7,000-এর মধ্যেই। ফ্রন্ট সি ফেসিং আছে, সাইড সি ফেসিং আছে। সুইমিং পুল নেই, কিন্তু ওদের যে ট্যারিফ তার সঙ্গে ব্রেকফাস্ট রয়েছে। এরপরেই হচ্ছে লাইট হাউস। মোটামুটি এখান থেকে সব কিছু আর কি জমজমাট। এই চত্বরে 3টে হোটেল রয়েছে, একটা হচ্ছে হোটেল পুরী বিচ রিসর্ট, এটায় পুল পার্কিং দুটোই আছে। এখানে রয়েছে হোটেল প্রভুপাদ, এই হোটেলটাও সুন্দর, এটা তো সুইমিং পুল পার্কিং রয়েছে। আর ওদিকে রয়েছে হোটেল নীলাদ্রি, শুধু নীলাদ্রি, ওটা তো সুইমিং পুল রয়েছে, পার্কিংও রয়েছে। সব ট্যারিফ মোটামুটি 5,000 5,500 6,000 এরকম করে। মোটামুটি এই 3টে হোটেলে সুইমিং পুল রয়েছে। এর সাথেই আরও একটা হোটেল রয়েছে, হোটেল শ্রীহরি। এদের 5,500 থেকে শুরু, প্লাস জিএসটি, ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। আর এখানেও কিন্তু সুইমিং পুল আছে, মানে পরপর 4টে হোটেলেই সুইমিং পুল আছে। এরপর যে কয়েকটা হোটেল ভিজিট করেছিলাম সবগুলোই স্বর্গদ্বারের কাছাকাছি। ওইখানে যে হোটেলটা রয়েছে ওটা হচ্ছে হোটেল সিহক, ওটা তো সুইমিং পুল নেই, বাট হোটেলটা ভালো, সব রুমই হচ্ছে সাইড ভিউ। 3টে হোটেলের নাম্বার আমি দিয়ে দিলাম। এদিকে একটা হোটেল আছে, এটার নাম হচ্ছে গোচিকা, নাম্বার আমি দিয়ে দিলাম। ভেতর দিকে হোটেলটা, এদিকে একটা হোটেল আছে, এটা হচ্ছে হরাইজেন, মানে ওই এসো বসো হারের নিচে, 16 আনা বাঙালি এসো বসো হারের তার নিচে, এটা হচ্ছে হরাইজেন। এখানে আরও একটা হোটেল রয়েছে, এটার নাম হচ্ছে হোটেল অতিথি। সুন্দর হোটেলটা, দেখতে অনেকটা ওই প্যালেসের মতো, হোটেল অতিথি হেরিটেজ। এখানেও রুম যা আছে সি ফেসি রুম নেই, কিন্তু এখানে ওই কমন ব্যালকনি রয়েছে। সুইমিং পুল এখানে নেই, ওই 4,500 এরকমই সব ট্যারিফ। এই একটা হোটেল রয়েছে, এটা হচ্ছে বঙ্গলক্ষ্মী। এই হোটেলটাও ভালো, হোটেল বঙ্গলক্ষ্মীরও কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এলাম, কিন্তু এখানে সুইমিং পুল নেই। ভেবেছিলাম সুইমিং পুল আছে, জিজ্ঞেস করলাম, বললো না আমাদের সুইমিং পুল নেই। এই জায়গাতে আরও একটা হোটেল রয়েছে, হোটেল নীলাচল, এটাও বেশ পপুলার হোটেল, অনেকেই থাকে। এখানেও সি ফেসি রুম আছে। দেখি একটা কার্ড দিয়ে আসি। পুরীর এই জায়গাটা কিন্তু এত রাতও সে জমজমাট, সমস্ত খাজা গজার দোকান এখানেই রয়েছে। এই 3 মাথার মোড়ে সবসময় ভিড়। এখানে গাঙ্গুরাম সুইটস রয়েছে, গজার দোকানের পাশাপাশি এখানে কিন্তু এইরকম দোকানও আছে, যেখানে আপনারা কাউকে গিফট দেওয়ার জন্য কিছু জিনিসপত্র কিনতে পারেন। এখানে সুভদ্রা জগন্নাথ বলরামের মূর্তি রয়েছে, মালা রয়েছে, টুকটাক অনেক কিছু রয়েছে। এগুলোর দাম বলছে 100 টাকা করে। গল্পের প্রথম চ্যাপ্টারে পুরীর মোহনা থেকে স্বর্গদ্বার পর্যন্ত বেশ কিছু হোটেলের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুঁজলে আরও অনেক হোটেল পাওয়া যেত, কিন্তু সেদিন আমার এনার্জি বা আমার ক্যামেরার ব্যাটারি চার্জ দুটোই প্রায় ফুরিয়ে গিয়েছিল। আর পরের দিন খুব সকালে পুরী থেকে হাওড়া যাওয়া ট্রেন ছিল। এবারে আমরা যাব এই ভিডিওর চ্যাপ্টার 2তে, যেখানে শুরু হচ্ছে গল্প পুরী থেকে হাওড়ার পথে 17 এপ্রিলের সকালে। 3 দিন পুরীতে ছিলাম, কোনো দিন সকালবেলা উঠে আমি সমুদ্রে যেতে পারিনি, উঠতে ঘুম থেকে দেরি হতো। বাট আজকে আমাকে সময় তাড়াতাড়ি উঠিয়েছে, কারণ আজ ট্রেন রয়েছে পুরী থেকে হাওড়ার পথে, ট্রেন নাম্বার 12278।
পুরী হাওড়া শতাব্দী সুপারফাস্ট এক্সপ্রেস। যে জার্নিতে আমাদের কোচ নাম্বার হচ্ছে C3। এই জার্নিতে আমাদের সিট পড়েছে দেখুন কীরকম। ওদিক থেকে ওই উইন্ডোটা মানে হচ্ছে 35, ওদিক থেকে 30 উইন্ডো, 31 হচ্ছে বাবা রয়েছে, বাবা মা পাশাপাশি। আমার পিছনে রয়েছে পল, ওর উইন্ডো পড়েছে, আর আমার উইন্ডো পড়েছে। আমাদের যাত্রী 5 জন, উইন্ডো পড়েছে 4টে। যদিও এই ট্রেনের টিকিট যখন আমি বুক করেছিলাম তখন কিন্তু টিকিট ওয়েটিং ছিল, পরে টিকিট কনফার্ম হয়েছে। সপ্তাহে প্রতিদিন চলা পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস ঠিক সকাল 5:45 পুরী থেকে ছেড়েছিল। শুধু ছাড়েনি আমার দু চোখ থেকে ঘুমের রেশ। খুব ইচ্ছা করছিল দরজার ধারে গিয়ে একটু ভ্লগ শ্যুট করতে, বাট এত ক্লান্ত শরীরে এত ঘুম চোখে না, যেতে ইচ্ছা করছে আমার যে ঘুমাই, শেষ ঘুমটা সম্পূর্ণ করে। ট্রেন ছাড় খানিকক্ষণ বাদে আমাদেরকে একটা 500 ml জলের বোতল দেওয়া হয়েছে, আর সেই সাথে সকালবেলায় টি কিট দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে বিস্কিট আর হচ্ছে টি ব্যাগ, সুগার আর ডাস্ট মিল্ক। সিট থেকে উঠে এসে একটু বাইরে দাঁড়ালাম, আবারও সেই পুরোনো ক্যারেক্টারে ফিরে যাওয়ার একটু প্রচেষ্টা মাত্র। যদিও আমি কোনো ট্রেন ব্লগ বানাচ্ছি না আজকে। আর আমাদের ট্রেন একটা টার্নিং নিয়ে ঢুকবে হচ্ছে খোর্ধা রোড জংশন। পুরী থেকে 44 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে তার যাত্রাপথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেশন, যার নাম হচ্ছে খোর্ধা রোড জংশন। যদিও খোর্ধা রোড জংশনে আমাদের এই ট্রেনের কোনো হল্ট নেই, এই ট্রেন একদম গিয়ে দাঁড়াবে তার যাত্রাপথের প্রথম স্টেশন ভুবনেশ্বরে। আর ওটা হচ্ছে হাওড়া SMBT বেঙ্গালুরু। ওটা হাওড়া পুরী সুপারফাস্ট। পরপর দুটো ট্রেন এখানে ছিল, একটা হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট আর একটা হচ্ছে হাওড়া SMBT বেঙ্গালুরু এক্সপ্রেস। বাট দুটো রকম প্ল্যাটফর্মে জন্য দুটোকে মিস করলাম, মানে ক্রসিং দেখতে পেলাম না। একটা ট্রেন আসবে, এটা হচ্ছে সাঁতরাগাছি থেকে চারপল্লী স্পেশাল, 6 ঘন্টা দেরিতে স্পেশাল ট্রেন চলছে। চা খাওয়ার চক্করে দুটো ট্রেন বেরিয়ে গেল। এই হয় এমন টাইমে চা খেতে এলাম, ট্রেন ভুবনেশ্বরে ঢুকছে, দুটো এক্সপ্রেস ট্রেন বেরিয়ে গেল। সেদিন ট্রেন ব্লক বানানোর কোনো পরিকল্পনাই ছিল না, কিন্তু চরিত্রের বৈশিষ্ট্য পাল্টাতে না পেরে কিসের মোহে চটপট চা শেষ করে আবারও ক্যামেরা হাতে গিয়ে দাঁড়ালাম দরজার ধারে। সময় সকাল 6:45। পুরী থেকে 63 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন ভুবনেশ্বর। ভুবনেশ্বরে আমাদের এই ট্রেন হল্ট রয়েছে 2 মিনিট, আর ট্রেন একদম টাইমেই রয়েছে। স্টেশনে আবার চলে এসেছে অ্যাম্বুলেন্স, মনে হয় কোনো ইমার্জেন্সি কেস আছে। ছেড়ে দিলাম আমাদের ট্রেন ভুবনেশ্বর। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে কটক জংশন। ভুবনেশ্বর থেকে কটক জংশন পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 28 কিলোমিটার। যে যাত্রাপথে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে সাতরা, ওটা হচ্ছে মুজফ্ফরপুর থেকে SMBT বেঙ্গালুরু। বাথরুমের মধ্যে লোক বসে আছে। এটা হচ্ছে 22,644 পাটনা জংশন থেকে এর্নাকুলাম পাটনা এক্সপ্রেস। আমার মা আমার এত ট্রেন জার্নির ভিডিও দেখে, কখনো লাইভ দেখেনি যে কীভাবে ট্রেন জার্নির ব্লগ আমি বানাই। বলছে ট্রেনটা যেভাবে ব্রেক করছে, ট্রেন যেভাবে ঝাঁকাচ্ছে ভেতরে চলে আয়। আলাম একদিন তো তুমি টিভিতে দেখেছো, এবার দেখো কীরকম লাগে ট্রেন ব্লগ বানাতে। রাউরকেলা জংশন থেকে গুনপুর রাজ্যরানী এক্সপ্রেস। টিটি সাহেব জিজ্ঞেস করছে আমাকে সিট নাম্বার কত, আনলাম 35। বলছি এখানে কেন দাঁড়িয়ে আছেন, গরম, এখানে ভেতরে গিয়ে বসুন। আনলাম এখানে দাঁড়ালেই ঠিক আছি, কারণ আমার যদি গরম লাগে তাহলে আমার ভিডিও দেখে দর্শকরা এমনি গরম হয়ে যায়, এমনি এক্সাইটেড হয়ে যায়। ভিডিও যখন গরম তো কায়ে কি সারা। আমরা সবাইকে দিয়েছে পেপার খোলার পরই হচ্ছে iPhone 17 Pro। প্রায় দেখি বিভিন্ন পেপারে, এয়ারপোর্টে, শপিং মলে, সব জায়গায় iPhone 17 Pro ছবি। মানে লোকজন যদি কিনতেও না চায় ফোন, মানে কিনবো না এরকম ঠিক করে, ছবি দেখেই লোকে কেনার মনস্থির করে নেবে।
পুরী থেকে হাওড়া রুটে প্রচুর নদ নদী পড়ে, উড়িষ্যাতে তো প্রচুর নদ নদী রয়েছে। আর এই রুটটা কভার করার জন্য আইদার এই শতাব্দী এক্সপ্রেস আর না হলে হচ্ছে ধৌলি এক্সপ্রেস, এই দুটোই হচ্ছে বেটার ট্রেন। তার কারণ হচ্ছে বন্দে ভারত দরজা খোলা যায় না, জানলা খোলা যায় না, দরজা ধারে দাঁড়ানো যায় না, তো সেখানে ওই রিয়েল কিন্তু ফিলটা আসে না। সামনে আবারও একটা নদী আছে, এটা হচ্ছে কথাজড়ি নদী। এখানে কষণ রয়েছে, তার জন্য ট্রেন স্লো, ব্রিজে কাজ চলছে। নদীতে পুরো চড়া পড়ে গেছে, বাট ওই দিকটায় জল রয়েছে। বর্ষাকালে এইসব নদীতে প্রচুর জল দখল। এটা পুরী থেকে রাউরকেলা যাবে। এটায় দুখানা WAG7 লাগানো। প্যাসেঞ্জার ট্রেনে দুটো WAG7। সময় সকাল 7:24। পুরী থেকে আমাদের 91 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে দ্বিতীয় স্টেশন কটক জংশনে। কটক জংশনে আমাদের এই ট্রেন হল্ট রয়েছে 2 মিনিট। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন কিছুটা লেট রয়েছে, কারণ এর আগে একটা ট্রেন রয়েছে, তার জন্য কিন্তু ট্রেন মাঝে মধ্যে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছিলো, কিংবা 1 ইয়েলো সিগন্যাল পেয়ে ট্রেন স্লো চলছিল। ছেড়ে দিল আমাদের ট্রেন কটক জংশন। যাত্রাপথের পরবর্তী ট্রেন হচ্ছে যাজপুর কেওনঝড় রোড। কটক জংশন থেকে যাজপুর কেওনঝড় রোড পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলে রয়েছে 72 কিলোমিটার। যে যাত্রাপথে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 13টা, সময় লাগতে পারে 1.5 ঘন্টার মতো। এটা স্পেশাল ট্রেন, এও 6 ঘন্টা লেট। এটা হচ্ছে পাটনা থেকে খোর্ধা রোড স্পেশাল। শুরু মহানদীর ব্রিজ। এবার একটু জুমে দেখাই। এবার ইউজ করবো হচ্ছে iPhone 17 Pro। মাঝে মধ্যে কিন্তু মালগাড়ি দেখতে ভালো লাগে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে রয়েছে অমলেট, দুটো ব্রেড, একটা রয়েছে কি ম্যানিয়া গোল্ড ম্যাঙ্গো ড্রিঙ্ক, সেই সঙ্গে রয়েছে বাটার, একটা টফি আর একটা কেচাপ। ব্রেকফাস্ট পর্ব শেষ করে বাইরে এসে দাঁড়ালাম। এবার আসবে একটা স্টেশন যার নাম হচ্ছে জেনাপুর। জেনাপুর পার করার পরে একটা নদী আমরা পার করবো যার নাম হচ্ছে ব্রাহ্মণী।
চলে আসছে ট্রেন নাম্বার 12839 হাওড়া চেন্নাই মেল WFP7। এই ট্রেনটা আগে ছিল শালিমার থেকে, এখন করে দিয়েছে হাওড়া থেকে। সময় সকাল 8:21। পুরী থেকে আমাদের 163 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে তৃতীয় স্টেশন যাজপুর কেওনঝর রোড। যাজপুর কেওনঝর রোডে আমাদের এই ট্রেন হল্ট ছিল হচ্ছে 2 মিনিট। আর ট্রেন নির্ধারিত সময়তে কিছুটা লেটে রয়েছে। ট্রেন ঢুকেছে, আমি নেমেছি, ট্রেন ছেড়ে দিয়েছে, কারণ ট্রেন এখানে 2 মিনিটই দাঁড়িয়েছে। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন ভদ্রক। যাজপুর কেওনঝর রোড থেকে ভদ্রক পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলে 43 কিলোমিটার, যার মাঝে রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় লাগতে পারে ওই 1 ঘন্টা মতো। ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। সকাল 8:56। পুরী থেকে আমাদের 206 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের চতুর্থ স্টেশন ওড়িশার ভদ্রকে। ভদ্রকে আমাদের ট্রেন হল্ট হয়েছে 2 মিনিট। আর ট্রেন যাটুকু লেট ছিল সব লেট কিন্তু এই ভদ্রক পৌঁছাতে মেকআপ করেই দিয়েছে। আর বাইরে সেই লেভেলের গরম। ছেড়ে দিল আমাদের ট্রেন ভদ্রক স্টেশন। আমাদের যাত্রাপথের পরবর্তী ট্রেন বালেশ্বর। ভদ্রক থেকে বালেশ্বর পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 63 কিলোমিটার, যে যাত্রাপথে ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে হচ্ছে 9টা। আর সময় লাগতে পারে ওই 1.5 ঘন্টা মতো, 1.5 ঘন্টা কিছু কমই লাগবে। আনন্দবিহার টার্মিনাল থেকে পুরী নন্দনকানন এক্সপ্রেস, এই ট্রেনটাও আজকে লেট। রূপসা জংশন থেকে SMBT বেঙ্গালুরু স্পেশাল। হ্যাঁ, 9 ঘন্টা লেট, এটা 9 ঘন্টা, পুরো ট্রেন ফাঁকা। পানি কাছে আগে এমন টাইমে জল চলে এলো যে এই করতে গিয়ে জল সাইড করছে, পুরী হাওড়া বন্দে ভারত বেরিয়ে গেল। কত সুন্দর একটা কম্বিনেশন হতো শতাব্দী বন্দে ভারত। জল চলে এলো, ওই সময় পরিষ্কার করতে গেলে জল, ট্রেন বেরিয়ে গেল। সময় সকাল 9:40। পুরী থেকে আমাদের 269 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 5ম স্টেশন ওড়িশার বালেশ্বরে। বালেশ্বরে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিট, সবচেয়ে বেশি হল্ট এখানেই রয়েছে। আর আপনাদের জন্য বলে রাখি যে বালেশ্বর এমনই একটা জায়গা, যারা ওড়িশার দোবলাগুড়ি, পরীক্ষী বা বগদা এরকম জায়গা বেড়াতে চান, সেক্ষেত্রে কিন্তু কলকাতা থেকে যারা ট্রেনে আসছেন তার নিয়ারেস্ট স্টেশনই হচ্ছে বালেশ্বর। অলরেডি 3টে জায়গার উপরে ব্লগ আমার রয়েছে, চাইলে আপনারা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর জংশন। বালেশ্বর থেকে খড়গপুর পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 116 কিলোমিটার, যে যাত্রাপথে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 18টা।
সময় লাগতে পারে ওই 1.5 ঘন্টা মতো। বালেশ্বর স্টেশন পার করার পরই একটা নদী আসবে, বুড়িবালাম নদী। আমরা তো ইঞ্জিনের দিকে আছি, পেছন দিক দেখালে কারটা বোঝা যাবে। শতাব্দী ট্রেনটা ছোট তো, অনেকগুলো কামরা থাকলে আরো সুন্দর লাগতো দেখতে। এই আমাদের ট্রেন পার করলো রাজঘাট স্টেশন, এরপরে আসবে সুবর্ণরেখা নদী। বানাবি ব্লগ, ব্লগ বানাবি? ট্রেনটা কত স্পিডে যাচ্ছে জানিস? নতুন দিল্লি থেকে ভুবনেশ্বর দুরন্ত। আঙ্গুয়া পশ্চিমবঙ্গের প্রথম স্টপ। এই যে দুরন্ত এক্সপ্রেস গেল, এই আজকে 3.5 ঘন্টা লেট। রাতন আমাদের ট্রেন ঢুকছে বেলদা স্টেশন। আর এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 12703 ফলাকনুমা সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। হ্যাঁ, LHB কোচেস। লোকোমোটিভটা দারুণ। সময় বেলা 11:30। পুরী থেকে 385 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের ষষ্ঠ স্টেশন এবং পশ্চিমবঙ্গের তার প্রথম স্টেশন খড়গপুর জংশনে। খড়গপুর জংশনে কিন্তু বালেশ্বরের মতো আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিট। বাইরে সেই গরম। আর খড়গপুর জংশন থেকে কিন্তু আমি আমার জার্নি শুরু করেছিলাম পুরীর পথে বন্দে ভারত এক্সপ্রেসে। খড়গপুর জংশন ছাড়ার পর কিন্তু এই ট্রেনের আর কোনো স্টপ নেই, একদম হাওড়া গিয়ে দাঁড়াবে। কিন্তু এটাই দেখার যে সাঁতরাগাছি থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেন যেতে কতটা সম্ভব আজকের দিনে। সময় সকাল 11:36 ছেড়ে দিল আমাদের ট্রেন খড়গপুর জংশন। পরবর্তী স্টেশন আমাদের ট্রেনের শেষ স্টেশন হচ্ছে হাওড়া জংশন। খড়গপুর জংশন থেকে হাওড়া পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 115 কিলোমিটার। যে যাত্রাপথে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 36টা। সময় লাগতে পারে ওই 2.5 ঘন্টা মতো। ট্রেনে তো পুরো একদম পিকনিকের মহল। বলছে বন্দে ভারত থেকে নিয়ে শতাব্দীর খাওয়া দাওয়া ভালো। ফল খাচ্ছে চিকেন, আর আমরা নিয়েছি ডিম, ডাল রয়েছে, ভাত রয়েছে। এই দেখুন, এরকম হচ্ছে জিরা রাইস, এই রয়েছে ডাল, এখানে রয়েছে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা সবজি, 2খানা ডিম। যদিও কম্পেয়ার করাটা ঠিক নয়, কারণ মানুষের মুখের স্বাদ এক একজনের কাছে এক রকম। আর বন্দে ভারত এক্সপ্রেসের খাবারের থেকে এখানকার খাবার আমার বেশি ভালো লেগেছে। আর বিরিয়ানি খাবি না তো? হ্যাঁ, ভেবেছিলাম খাওয়া দাওয়া শেষ করে হাওড়া পৌঁছানো পর্যন্ত নিজের সিটে বসে বিশ্রাম করব, কিন্তু বাইরে তখন গল্প কিছু আলাদাই। ডাউন করমণ্ডল এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস ডাউন ট্র্যাক এবং রিভার্স ট্র্যাকে তখন পাশাপাশি ছুটছে।
শতাব্দী আজকে রিভার্স ট্র্যাক দিয়ে চলছে, কখনো লোকালকে ওভারটেক করছে, কখনো এক্সপ্রেসকে ওভারটেক করছে, আলাদা স্পিড। এবারে দেখুন গুডস ট্রেনকে ওভারটেক করছে শতাব্দী। এই যে গুডস ট্রেনটাকে ওভারটেক করলাম, এর আগে ডবল ইয়েলো আছে, তার আগে সিঙ্গেল ইয়েলো, তার আগে রেড, তার মানে এই ট্র্যাকে আবারও ট্রেন আছে। আজ খেলা কিছু আলাদাই। ফুলেশ্বর, ফুলেশ্বর, চেঙ্গাইল, শুধু একটাই অপেক্ষা, কবে এইরকম স্পিডে ট্রেন সাঁতরাগাছি থেকে হাওড়া যাবে। ওভারটেক, এই একটা ওভারটেক হলো, সামনে আরেকটা ওভারটেক। কি হচ্ছে বাইরে পরপর শুধু ওভারটেক আর ওভারটেক, এটা হচ্ছে স্টিল এক্সপ্রেস। শতাব্দী আর বন্দে ভারত আজকে সব ট্রেনের ওয়াট লাগিয়ে দিয়েছে। সামনে ডাবলি হলো, আমাদের ট্রেন হালকা স্লো, কারণ সামনে স্টেশন রয়েছে আবাদা। দাঁড়াবে না ট্রেন, ট্রেনে বেরিয়ে যাবে। এ স্লো হয়ে যাওয়ার কারণ আছে, কারণ এর আগে বন্দে ভারত আছে। ও যদি লাইন ক্লিয়ার না পায়, সিগন্যাল না পায়, ও যদি স্লো হয়, এও স্লো হবে। পরপর যাচ্ছে না, ও খড়গপুর ছেড়েছে, এও খড়গপুর ছেড়েছে, হয়তো 2 মিনিটের গ্যাপে। জাস্ট দেখুন ওভারটেকটা। শতাব্দী টান নিয়ে নিয়েছে, ও হালকা স্লো হয়ে গেছে। আজ রেস কিছু আলাদাই চলছে সাউথ ইস্টার্নে। শতাব্দী হালকা স্পিড নিয়ে নিয়েছে, ও একটু স্লো হয়ে গেছে। আন্দুল এই হচ্ছে মৌরিগ্রাম। আর ওই যে ওপরের লাইনটা আসছে, ওটা আবার ডানকুনি থেকে ঘুরে আসে। একটা আপের লাইন, একটা হচ্ছে ডাউনের লাইন, এই লাইনটা। মৌরিগ্রামের পরেই আসবে সাঁতরাগাছি। সাঁতরাগাছি ঢোকার আগে ট্রেন আবারও
হালকা স্লো। 1:31 পার করার কথা ছিল সাঁতরাগাছি জংশন, সেখানে ট্রেন পার করছে 12:55, মানে ট্রেন কতটা অ্যাডভান্স। খড়গপুর জংশন থেকে ছেড়ে ট্রেন যখন সাঁতরাগাছি জংশনে এসে পৌঁছালো তখনও ট্রেন আধ ঘন্টা মতো অ্যাডভান্স ছিল। কিন্তু সাঁতরাগাছি জংশন থেকে হাওড়া জংশনের পৌঁছানোর গল্পটা সাউথ ইস্টার্ন রেলের সমস্ত যাত্রীরাই হয়তো জানেন। টিকিয়ে টিকিয়ে ট্রেন আমাদের পার করছে টিকিয়াপাড়া, আর এখন সময় 1:26। আমার বা মনে হচ্ছে এই হাওড়া ঢুকতে ঢুকতে ট্রেনটা 2টো বাজাবে, আধ ঘন্টা এখানেই যাবে, বললাম না। ট্রেন একদম সাঁতরাগাছি পর্যন্ত টাইমে আসবে, সাঁতরাগাছির পর থেকে শেষ। এনজিপি হাওড়া শতাব্দী হয়ে গেল, আমাদের শতাব্দী এখন দাঁড়িয়ে আছে। মানে ইস্টার্নের ট্রেনটা টাইম হয়ে গেল, সাউথ ইস্টার্নের ট্রেন এখন ঢুকতে পারলো না। সেই সাথে শেষ করলাম আমাদের এই শতাব্দী এক্সপ্রেসের ট্রেন জার্নি। ফিরবো আবারও নতুন কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে এই চ্যানেলে। সবাই ভালো থাকুন, ফিট থাকুন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনার মূল্যবান একটা মন্তব্য রেখে যাবেন। লাভ ইউ।